বৃহত্তর যুদ্ধ শুরুর আশঙ্কা, লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল। পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমে এই খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, গোলানি ব্রিগেডের 12তম ব্রিগেড যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ের অনুকরণে একটি মহড়া চালিয়েছে। সেনাবাহিনীর 55তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডও সামরিক মহড়া চালিয়েছে। সেখানে যুদ্ধের পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল জটিল ভূখণ্ডে চলাচল ও পার্বত্য পথে অগ্রসর হওয়া। ইরানি গোয়েন্দারা জানিয়েছেন, জেরুজালেম ও হামাস গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে গাজাতেও বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ অঞ্চলের রাফা শহরের কাছে আল মাওয়াসিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না পাকিস্তান। দীর্ঘদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালানোর হুমকি দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পাকিস্তান বিন্দুমাত্র দ্বিধা করবে না। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন। জঙ্গি হামলা ঠেকাতে পাকিস্তান আন্তঃসীমান্ত আক্রমণের কথা বিবেচনা করবে কিনা জানতে চাইলে আসিফ বলেন, যদি প্রয়োজন দেখা দেয় তবে পাকিস্তানের সার্বভৌমত্বের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সম্ভাব্য আন্তঃসীমান্ত হামলার পক্ষে সাফাই গিয়ে তিনি বলেন, পাকিস্তানকে অবশ্যই তার নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এটি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন যে সন্ত্রাসবাদ রপ্তানির জন্য আফগান মাটি ব্যবহার করা হয়। অপরাধীদের সেখানকার জনগণ সুরক্ষা এবং নিরাপদ আশ্রয় দেয়। বৃহস্পতিবার সাক্ষাৎকারে তেহরিক তালেবান পাকিস্তানের সঙ্গে আলাপের সম্ভাবনার কথাও নাকচ করে দেন আসিফ। 2007 সালে প্রতিষ্ঠিত টিটিপি পাকিস্তান তালেবান নামে পরিচিত। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে তাদের সখ্য রয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলার জন্য এই গোষ্ঠী দায়ী বলে দাবি ইসলামাবাদের। এ নিয়ে দীর্ঘদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানকে নিশানা করে এমন জঙ্গি গোষ্ঠী দমনে যথেষ্ট কাজ করছে না কাবুল। এমনকি সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে বারবার পাকিস্তানে হামলা করছে। যদিও পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তান। বিতর্কে পরাজয়, বাইডেনকে কি সরিয়ে দেবেন ডেমোক্রেটরা? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম বিতর্কে জো বাইডেনের খারাপ পারফরমেন্সে খোদ তার দলের সদস্যরাই হতাশ হয়ে পড়েছেন। কেউ কেউ তাকে সরিয়ে নভেম্বরের নির্বাচনের জন্য অন্য কাউকে প্রার্থী করার কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের বিবিসির স্পেশাল করেসপন্ডেন্ট কেইটিকে লিখেছেন, এবারের বিতর্কের ফরম্যাট ছিল আমেরিকানদের জন্য তুলনামূলক ভালো, তবে সঞ্চালকরা তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন এবং এটা ছিল জো বাইডেনের জন্য একটি খারাপ রাত। তার অনেক জবাবই পরিষ্কার ছিল না, তাকে বয়স্ক মনে হচ্ছিল। তবে বিতর্কের দ্বিতীয় ধাপ তার জন্য কিছুটা ভালো ছিল এবং তিনি কিছুটা শক্তি পেয়েছেন, তবে এটা হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রিপাবলিকান ও ডেমোক্রেটরা যারা মনোযোগ দিয়ে বিতর্কে দেখেছেন তারা অনেকেই তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। সাবেক ডেমোক্রেট কংগ্রেস ওম্যান স্টেফাইন মার্ফি বলেছেন, কিছু মুহূর্ত ছিল যেখানে বাইডেন তার বয়স তুলে ধরেছেন, তাকে বোঝাটা কষ্টসাধ্য ছিল। অন্যদিকে তার মতে ডোনাল্ড ট্রাম্প কিছু মন্তব্য করেছেন যা সত্যি নয় এবং এগুলো সত্যতা যাচাই করা উচিত। তিনি বলেন, তার উদ্বেগের জায়গা হলো নির্বাচনের ফল গ্রহণ করবেন কিনা তা বলতে ডোনাল্ড ট্রাম্প অনীহা দেখিয়েছেন। অবিস্ফোরিত অস্ত্র দিয়ে হামলা, গাজায় 4 ইসরায়েলি সৈন্য নিহত। ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সেনাদের উপর সফল হামলা চালিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। শুক্রবার এর মাধ্যমে তারা 4 ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার দাবি করেছে। শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা সুজাইয়ে এলাকায় বুবি ট্র্যাপে একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে 4 ইসরায়েলি সৈন্য নিহত এবং 5 জন আহত হয়েছেন। তারা জানায়, তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এবং অবিস্ফোরিত F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। F-16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মৃত্যু এবং হতাহত সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা শুরু করে। উত্তর গাজার এই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল যদিও এখনও স্বীকার করেনি। ইউক্রেনের পশ্চিম অঞ্চলে নো ফ্লাই জোন তৈরিতে মিত্রদের চাপ দিচ্ছে কিয়েভ।
রাশিয়ার নিরবিচ্ছিন্ন হামলা প্রতিহত করার জন্য পর্যাপ্ত বিমান বিধ্বংসী ব্যবস্থার অভাব থাকায় ইউক্রেন প্রতিবেশী পোল্যান্ড এবং রোমানিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে দেশটির পশ্চিমে নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করার জন্য তার ইউরোপীয় মিত্রদের চাপ দিচ্ছে বলে কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন। কিয়েভ ইউক্রেনের পশ্চিমে একটি নিরাপদ স্থান তৈরি করতে চায়, যাতে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় ছড়িয়ে পড়া ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে শিল্প, জ্বালানি কাঠামো এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করা যায়। আইন প্রণেতা ওলেগজি গনচারেঙ্কো যুক্তরাষ্ট্র নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, আমি বুঝতে পারছি না ন্যাটো কেন পোল্যান্ড সীমান্তে প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করে না। গত সপ্তাহে ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস এবং নিউ ইউরোপ সেন্টার আয়োজিত সফরের সময় কিয়েভ এএফপির সাথে কথা বলার সময় বেশ কয়েকজন ইউক্রেনীয় বেসামরিক ও সামরিক কর্মকর্তা এই অনুরোধের প্রতিফলন ঘটান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা মে মাসে এক বিতর্কের সূচনা করেন। তিনি বলেছিলেন, আমাদের অংশীদাররা তাদের অঞ্চল থেকে ইউক্রেনের ভূখণ্ডের উপর দিয়ে রাশিয়ান ক্ষেপণাস্ত্র গুলি করার পথে বাধা আছে এমন কোনো আইনি, নিরাপত্তাজনিত বা নৈতিক যুক্তি নেই। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পশ্চিমা অংশীদারদের কাছ থেকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য কয়েক মাস ধরে চাপ দিচ্ছেন, তবে নতুন সরবরাহ খুব অল্প পরিমাণে আসছে। ইরানে বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়, ফলাফল হবে দেরিতে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সময় আরও 4 ঘন্টা বাড়ানো হয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2 দফায় 2 ঘন্টা করে 4 ঘন্টার সময় বৃদ্ধি করা হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা এবং ফলাফল ঘোষণা শুরু হয়, কিন্তু এখন যেহেতু ভোট গ্রহণের সময় 4 ঘন্টা বাড়ানো হয়েছে, তাই ফলাফল ঘোষণা হতেও দেরি হবে। এদিকে এবারে প্রেসিডেন্ট নির্বাচনের সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ ভোট পেতে পারেন। প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিংয়ে উঠে এসেছে এই তথ্য, যদিও এই তথ্যটি জনসাধারণের জন্য প্রকাশ হয়নি। তবে এটির ফলাফলটি দেখেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এতে দেখা গেছে মাসুদ পেজেশকিয়ান পেতে পারেন 37% ভোট। এর ফলে নির্বাচন যদি রান অফে গড়ায়, তাহলে সেখানে তার জয়ের সম্ভাবনা বাড়বে। ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে মাসুদই একমাত্র সংস্কারবাদী ব্যক্তি, বাকিরা ইসলামিক রক্ষণশীল মনোভাবাপন্ন। রক্ষণশীল প্রার্থীদের মধ্যে থেকেই যেন কেউ প্রেসিডেন্ট হতে পারেন এবং সেজন্য তাদের এক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন রক্ষণশীল নেতারা, কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ বাকের কালিবাফ এবং সৈয়দ জালালি নিজেদের অবস্থান ধরে রেখেছেন, যা রক্ষণশীলদের ভোট ব্যাংকের ক্ষতি করেছে। এর মধ্যে অবশ্য আলী রেজা জাকানি এবং আমির হোসেন কাজী জাদে নামের 2 প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মাজদাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ে চালানো একটি জরিপে দেখা গেছে মাসুদ 42.3% ভোট পাবেন। ইরানের সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রথম ধাপে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ভোটের 50% ভোট পেতে হবে। কেউ যদি এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারেন, তাহলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে, যা রান অফ নামে পরিচিত। এই রান অফে লড়বেন নির্বাচনের প্রথম ধাপে সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা। জরিপে উঠে এসেছে, নির্বাচন রান অফে গড়ালে সেখানে সর্বোচ্চ ভোট পেয়ে মাসুদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5ই জুলাই রান অফের তারিখ নির্ধারণ করা আছে।